ওয়েলকাম টু এভরিওয়ান। তো দেখো না, আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে গ্র্যাভিটেশন। তো এটা হচ্ছে 13 নাম্বার ভিডিও, দেখো লেখা আছে 13 নাম্বার ভিডিও। তো এর আগে অলরেডি আমরা 12টা লেকচার ডিসকাস করেছি। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা একটু দেখে নেবে, তাহলে এগুলো বুঝতে সুবিধা হবে, একটার সাথে একটা লিঙ্ক থাকে। ঠিক আছে, তো তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ইজিলি হবে ওই যে আগের 12টা ভিডিও সেটা তোমরা চেক আউট করতে পারো। ওকে, চলো টপিক আসি। না দেখো, গ্র্যাভিটেশন না, ফার্স্ট আমাদেরকে দেখতে হবে যে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। আচ্ছা, গ্র্যাভিটেশন কি জিনিস? না দেখো, আমরা আর্থের উপরে দাঁড়িয়ে আছি, তো আর্থ আমাদেরকে অ্যাট্রাকশন করছে। না স্যার, কি ফোর্সে অ্যাট্রাকশন করছে সেটাকে ডিটারমাইন করা যায় উইথ দ্য হেল্প অফ নিউটনস গ্র্যাভিটেশন ল। যেমন ধরো, আর্থ সানের রেসপেক্টে রোটেশন করছে, তো সান কি করছে? আর্থকে ধরে রেখেছে। তাহলে যে ফোর্সে অ্যাট্রাকশন করে রেখেছে, দিস ফোর্স উইল বি ক্যালকুলেট ফ্রম নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, রাইট? সেই ফোর্সটাকেই ক্যালকুলেট করা যায় নিউটনস ল অফ গ্র্যাভিটেশন থেকে। ঠিক আছে, তো সেটা স্যার কীরকম বলছি, দেখো স্ক্রিনের দিকে তাকাও। না দেখো, দুটো মাস আছে। না দিস মাস ইজ m1 অ্যান্ড দিস মাস ইজ m2, এবং এই দুটো মাস কি ডিস্টেন্সে আছে? না স্যার, আর ডিস্টেন্স আছে, স্মল আর ডিস্টেন্সকে দুটো মাসকে রাখা আছে। মাস মানে ধরো আর্থ আছে আর মুন আছে, তাহলে আর্থ আর মুন একে অপরকে অ্যাট্রাকশন করছে, আর তাদের মাঝের যে ডিস্টেন্স বিটুইন টু মাসেস ইজ স্মল আর। ঠিক, তো নিউটনসের ল কি বলা হচ্ছে? না নিউটনসের লতে বলা হচ্ছে যে এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা একে অপরকে কি করবে? না অনলি অ্যাট্রাকশন করবে। এখানে কিন্তু কোনো রকম রিপালশন ফোর্স নেই, অনলি অ্যাট্রাকশন ফোর্স। আর এই ফোর্সের ভ্যালু কত হবে? না এই আকর্ষণ বলের মানটা কত হয়? বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে সাপোজ এম ওয়ান অবজেক্ট m2 অবজেক্টকে অ্যাট্রাকশন করছে এফ ফোর্সে। সিমিলারলি ভাবে m2 অবজেক্ট m1 অবজেক্টকেও ফোর্স অ্যাট্রাকশন করবে, একটা ফোর্সে অ্যাট্রাকশন করবে। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস ফোর্স? না এই ফোর্সের ভ্যালু হবে, না এখান থেকে কি দেখা যাচ্ছে যে আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক। দ্যাট মিনস এফ ইজ প্রপোর্শনাল টু দুটোর মাসের মাল্টিপল, m1 ইন্টু m2। আর কি বলেছে? এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস তাদের মধ্যে যে ডিস্টেন্সের সাথে 1/r² সাথে প্রপোর্শনাল হবে। ঠিক আছে, তাহলে এটাকে দিয়ে দাও ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2, দুটো ইকুয়েশনকে মার্চ করে দাও। দ্যাট মিনস এফ ইজ প্রপোর্শনাল টু m1 m2/r², और এফ প্রপোর্শনাল সাইনটাকে যখনই তুলবে সেখানে একটা কনস্ট্যান্ট আসে, ক্যাপিটাল জি দিচ্ছি, m1 m2/r²। ঠিক আছে, হোয়াট ইজ ক্যাপিটাল জি? না এই যে ক্যাপিটাল জি কে বলা হয় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। হোয়াট ইজ ক্যাপিটাল জি? না ক্যাপিটাল জি ইজ কল্ড গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এরপর দেখো, না এখান থেকে যেটা এক্সামে পড়ে সেটাকে দেখে নাও। না ক্যাপিটাল জি এর ইউনিট পড়ে থাকে, তাহলে ইউনিট এখানে লিখছি। হ্যাঁ, আচ্ছা এটা তোমার দেখা যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে, আই হোপ দেখা যাচ্ছে। ইউনিট অফ ক্যাপিটাল জি, ইউনিট স্যার কি হবে বলছি, ইউনিট কি হবে? না এসআই ইউনিট যদি দেখা যায়, আচ্ছা 1 মিনিট, হ্যাঁ এটা দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এসআই ইউনিট স্যার কি হবে? না দেখো এখান থেকে ক্যাপিটাল জি ইজ ইকাল টু কি লেখা যাবে? না জি ইজ ইকাল টু স্যার লেখা যাবে f/r² ডিভাইড বাই m1 m2, হ্যাঁ কি না? অবভিয়াসলি স্যার লেখা যাবে ইকুয়েশন থেকে জি ইজ ইকাল টু f/r² ডিভাইড বাই m1 ইন্টু m2। এফটা কি? এফটা হচ্ছে ফোর্স মিনস এর ইউনিট হবে নিউটন। আর মিনস একটা ডিস্টেন্সের এসআই ইউনিট কিসে হয়? না স্যার মিটারে হয়, তাহলে নিউটন মিটার স্কোয়ার পার, এখানেও কেজি, তাহলে কেজি স্কোয়ার হয়ে যাবে। আর যদি সিজিএসে করা হয় এর ভ্যালু হবে, নিউটনের জায়গায় ডাইন লিখো,
ডাইন মিটারের জায়গায় লিখবে সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। ওকে, আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখবে, এই যে ক্যাপিটাল জি এর একটা ভ্যালু থাকে, সেই ভ্যালুটা কত না, সেই ভ্যালুটাকে এখানে লিখছে 6.67 ইন্টু 10⁻⁻11 এসআই করলে আসবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এসআই করলে এটাই আসবে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। বোঝা গেছে? কোনো ডাউট আছে? আই হোপ কোনো ডাউট নেই তোমাদের। যদি ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই করে দেবো। আচ্ছা বলে রাখি, এই যে পুরো নোটসগুলো আমি তোমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা ইজিলিভাবে ডাউনলোড করে নেবে। ঠিক আছে? আচ্ছা নেক্সট টপিক আসি। আর নেক্সট দেখো এখানে কি বলা হলো, যে গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই তো? এই যে এফ, এই এফটাকেই বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আর এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স তার কিছু তোমার প্রপার্টিস থাকে। তো এখানে দেখে নাও লেখা আছে যে প্রপার্টিস অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। কি কি প্রপার্টিস? আচ্ছা দেখো, এক নম্বরে মাথায় রাখবে যে এটা সব সময় একটা লিনিয়ার ডিস্টেন্সে কাজ করবে। তার মানে না m1 অবজেক্ট m2 অবজেক্ট দ্বারা অ্যাট্রাকশন শো করবে, সিমিলারলি m2 অবজেক্টও m1 সিমিলারলি m2 অবজেক্টও একটা m2 যে অবজেক্ট সেটাও একটা অ্যাট্রাকশন শো করবে ডিউ টু m1 অবজেক্ট। এই যে অ্যাট্রাকশন ফোর্স সেটা কিন্তু সবসময় লিনিয়ারভাবে কাজ করবে। এই যে ইয়েলো কালারের লাইনটা লেখা আছে না, এই লাইন ভাবেই কাজ করবে। এটা কখনোই এরকম হবে না যে ফোর্সটা এরকম ভাবে অ্যাক্ট হচ্ছে, সেটা কিন্তু কখনোই পসিবল নয়। সেটা একটা স্ট্রেট লাইন হিসাবে কাজ হবে। সেটাই দেখো এক নম্বর পয়েন্টে লেখা আছে যে মহাকর্ষ বল সর্বদা দুটি বস্তুর কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। ঠিক আছে? আচ্ছা 2 নম্বরে দেখো, 2 নম্বরে কি বলা আছে যে মহাকর্ষ বল মাধ্যম নিরপেক্ষ। তার মানে দেখো একটু ইমাজিন করার চেষ্টা করো, আর্থ আছে আর সান আছে, এর মাঝে কি কোনো মিডিয়াম আছে? মাঝে তো কোনো মিডিয়াম নেই, তাই না? তাহলে মাঝে কোনো মিডিয়াম নেই, এরপর তুমি কি করলে, এর মাঝে তুমি ওয়াটার দিয়ে দিলে, যে করে হোক ওয়াটারকে ফিল করে দিলে। তাহলে আগে যে ফোর্সে সান আর্থকে অ্যাট্রাকশন করছিল, এখনও কিন্তু সেম ফোর্সে অ্যাট্রাকশন করবে। তুমি যদি মিডিয়াম চেঞ্জ করো তাহলে কিন্তু অ্যাট্রাকশন ফোর্সের ভ্যালু কোনো রকম চেঞ্জ হবে না। সেখানেই বলা আছে, দেখো এটা এখানে লেখা আছে যে মাধ্যম নিরপেক্ষ, যে মিডিয়ামের উপরে ডিপেন্ডই করে। ঠিক আছে? আচ্ছা দেন কি বলা আছে, এটা হচ্ছে সংরক্ষী বল, কনজারভেটিভ ফোর্স। এটাকে নিয়ে বেশি ডিসকাস করছি না, এটা একটা হাই লেভেলের টপিক। জাস্ট তোমরা ওয়ার্ডটাকে মাথায় রাখবে যে এটা হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স, সংরক্ষী বল। ওকে ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট আসে, নেক্সট দেখো, নেক্সট টার্ম হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। দিস ইজ কল্ড অভিকর্ষজ ত্বরণ অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই স্মল জি দ্বারা এটাকে ডিনোট করা হয়, স্মল জি। পড়ে এসেছো তোমরা, এর ভ্যালু কত হয় না স্যার? এর ভ্যালু হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? অর ইউ ক্যান সে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, একই ব্যাপার। তো দেখো না, তুমি ধরো আর্থের সারফেস আছো, হ্যাঁ, আর্থের সারফেস থেকে তুমি চাইছো যে উপরের দিকে যাবে। কি বলা হলো, আর্থের সারফেস থেকে তুমি যদি উপরের দিকে যাও তাহলে জি এর ভ্যালুর কি চেঞ্জ হবে? সেটা ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে, বাড়বে না কমবে? সেটা মাথায় রাখবে, আর্থের সারফেস থেকে উপরে গেলেও কমবে আর আর্থের সারফেস থেকে নিচে গেলেও কমবে। দেখো এটা সুন্দরভাবে লেখা আছে যে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান ততই কি হয় না কমতে থাকে। ঠিক আছে? তাহলে সারফেস থেকে যত উপরের দিকে যাবে জি এর ভ্যালু কিন্তু ততই আস্তে আস্তে ডিক্রিজ হতে স্টার্ট করবে। ওকে নেক্সট দেখো 2 নাম্বার পয়েন্ট কি বলা আছে যে ভূপৃষ্ঠ থেকে গভীরতার সাথে সাথে অভিকর্ষজ ত্বরণের মান সেখানেও কিন্তু কমতে থাকবে। দেখো লেখা আছে যে ভূপৃষ্ঠ থেকে গভীরতার সাথে অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকে। আচ্ছা এটা সারফেস, সারফেস থেকে যত নিচের দিকে যাবে কমবে, কমতে 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 তুমি মনে করো পৌঁছে গেলে সেন্টার অফ দ্য আর্থ। তাহলে সেখানে জি এর ভ্যালু কত? মাথায় রাখবে সেন্টার অফ দ্য আর্থ, এখানে জি এর ভ্যালু হয়ে যায় 0। তাহলে পৃথিবীর কেন্দ্রে এর মান হয় কত? 0, 0। ঠিক? তাহলে দুটো পয়েন্টকে ভালোভাবে মাথায় রাখবে। এরপর না আরেকটা কারণেও কিন্তু চেঞ্জ হয়ে থাকে। কিরকম না, আর্থ নিজের অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশন করছে, তাহলে ডিউ টু দিস রোটেশন জি এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়। কি বলা হলো, আর্থের রোটেশনের জন্য কিন্তু জি এর ভ্যালু চেঞ্জ হয়।
এই রোটেশনের জন্য যেটা হচ্ছে আর্থের ইকুয়েটার, ইকুয়েটার মানে আচ্ছা বলছি, সাপোজ এখানে লিখি, হ্যাঁ এটা হচ্ছে আর্থ, এই পয়েন্টটাকে বলা হচ্ছে, এই যে অ্যাক্সিস, এই অ্যাক্সিসটাকে বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। তোমরা জিওগ্রাফিতে পড়েছো নিরক্ষীয় অঞ্চল, কিংবা এটাকে বলা হয় ইকুয়েটার, এটাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে। আচ্ছা, আর এগুলোকে বলা হচ্ছে পোল, এটাকে বলা হবে নর্থ পোল, আর এটাকে বলা হচ্ছে সাউথ পোল। তাহলে এই যে ইকুয়েটার, ইকুয়েটারে জি এর ভ্যালু হচ্ছে সবচেয়ে কম। ইকুয়েটার থেকে যত তুমি পোলের দিকে যাবে, নর্থ পোল যাও আর সাউথ পোল যাও, সেখানে কিন্তু জি এর ভ্যালু আস্তে আস্তে ইনক্রিজ হতে স্টার্ট করবে। এবং কোথায় সবচেয়ে ম্যাক্সিমাম হবে, কোন পয়েন্টে, না সেটা হয়ে যাবে নর্থ পোল আর সাউথ পোলে, ঠিক আছে। দেখো লেখা আছে পৃথিবীর আবর্তনের জন্য এর এর না, এটা হবে জি এর মান পরিবর্তিত হয়। নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম এবং মেরুতে জি এর মান সবচেয়ে বেশি হয়। দেখো আরেকটা উপায় আছে এটাকে মনে রাখার, না আমাদের যেটা স্পেস সেন্টার সেটা স্যার কোথায় আছে, না কোন জায়গা থেকে লঞ্চ করা হয় যখন, এই যে তোমরা দেখেছো চন্দ্রযান 2 চন্দ্রযান 3 যে মিশনগুলোকে লঞ্চ করা হয়েছে, সেটা লঞ্চ করা হয় শ্রীহরিকোটা থেকে, এটা তামিলনাড়ুতে অবস্থিত। তো তামিলনাড়ুতে কেন অবস্থিত, ওয়েস্ট বেঙ্গলে কেন নয়, কিংবা হিমালয় পর্বতে কেন নয়, কিংবা অন্য কোনো জায়গাতে কেন নয়, না সেটার মেন রিজন আছে একটা। কি রিজন, না ধরো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ম্যাপ, হ্যাঁ এখানে গেছে ইকুয়েটার, তাহলে এখানে জি এর ভ্যালু হবে সবচেয়ে কম, একদম স্যার কম। জি এর ভ্যালু কম মানে অ্যাট্রাকশন পুল কম, আর্থ কম ফোর্সে অ্যাট্রাকশন করবে। এরপর তুমি যদি এখানে একটা স্পেস সেন্টার বানাও এইরকম জায়গাতে, তাহলে সেটা নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি, তাহলে অ্যাট্রাকশন পুল কম, অ্যাট্রাকশন পুল কম হলে লঞ্চ করতে আমাদের কম ফিউল খরচা হবে। আর যত উপরের দিকে যাবে জি এর ভ্যালু ততই আস্তে আস্তে ইনক্রিজ হবে। কি বলা হলো, উপরের দিকে যাওয়া মানে কি, সেটা পোলের দিকে শিফট হওয়া। যতই তুমি পোলের দিকে যাবে জি এর ভ্যালু আস্তে আস্তে ইনক্রিজ হবে, জি এর ভ্যালু ইনক্রিজ হলে অ্যাট্রাকশন পুল বেশি হবে, তাহলে ওখান থেকে লঞ্চ করতে হলে আমাদের বেশি ফিউল খরচা হবে। এটা হচ্ছে মেন রিজন। তাছাড়াও তোমার যে জায়গায় আমাদের ইন্ডিয়া অবস্থিত, সেই জায়গার উপরেও তোমার ম্যাটার করে যে কোন জায়গা থেকে আমরা লঞ্চ করব। তাহলে মেন অনেকগুলো ফ্যাক্টর থাকে, তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে যে তোমার নিরক্ষীয় অঞ্চল অর্থাৎ ইকুয়েটারে জি এর ভ্যালু হচ্ছে মিনিমাম। এই জন্যই ওই ইকুয়েটারের পাশাপাশি জায়গাতেই আমাদের যদি লঞ্চ প্যাড বানানো হয় তাহলে কম ফিউল খরচা হবে, ঠিক আছে। এরকমভাবে মনে রাখতে পারো, আর এটা হচ্ছে ফ্যাক্ট। তাছাড়াও আরও রিজন আছে, ধরো এখানে সমুদ্র আছে তো, রাইট, তো যদি এখান থেকে আমরা লঞ্চ করি আর কোনো কারণে ধরো রকেটটা হয়ে গেলো ফেলিওর, তাহলে কোথায় পড়বে, না সমুদ্রে এসে পড়ে যাবে, তাহলে আমাদের ক্ষতি হবে না। এটা হচ্ছে একটা রিজন। তো এই কারণেই কিন্তু ওই রকম জায়গাতেই আমাদের লঞ্চ প্যাডটা বানানো হয়। তাহলে এখানে জাস্ট মাথায় রাখবে যে নিরক্ষীয় অঞ্চল অর্থাৎ ইকুয়েটারে জি এর ভ্যালু হচ্ছে সবচেয়ে মিনিমাম, আর ইকুয়েটার থেকে যত পোলের দিকে যাবে জি এর ভ্যালু আস্তে আস্তে কিন্তু ইনক্রিজ হতে স্টার্ট করবে, অর্থাৎ বাড়তে স্টার্ট করবে, ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল, এটা হয়েছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ঠিক আছে। নেক্সট একটা টার্ম আছে যেটাকে বলে এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি মানে ধরো তুমি এখান থেকে জাম্প দিয়ে পরে আর্থ থেকে জাম্প দিয়ে তুমি চলে যেতে চাইছো মুনে, সেটা কি পসিবল, আর সেটা স্যার কখনোই পসিবল নয়। তার মেন রিজন হচ্ছে আর্থ আমাদেরকে অ্যাট্রাকশন করে রেখেছে। তাহলে যে ফোর্সে অ্যাট্রাকশন করে রেখেছে, অর্থাৎ যে এনার্জিতে অ্যাট্রাকশন করে রেখেছে, সেম অ্যামাউন্টের এনার্জি যদি আমাদের উপর দেওয়া হয় তাহলে আমরা কিন্তু এসকেপ করে যাব, একদম ঠিক কথা। রকেটের কিন্তু সেম রুল অ্যাপ্লিকেবল হয়ে থাকে। তাহলে কোনো একটা অবজেক্টকে ওই গ্রহের পৃষ্ঠ থেকে বাইরে বার করার জন্য যে এনার্জি প্রয়োজন হবে, দিস এনার্জি ইজ কল্ড এসকেপ ভেলোসিটি। অ্যাকচুয়ালি এনার্জি না, যে ভেলোসিটির প্রয়োজন হয়, দিস ভেলোসিটি ইজ কল্ড এসকেপ ভেলোসিটি। হলো, যদি আর্থের সারফেস থাকো, আর্থের সারফেস থেকে যে মিনিমাম ভেলোসিটিতে অবজেক্টটাকে থ্রো করা হলে অবজেক্টটা আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে যাবে, দ্যাট মিনস ওই অবজেক্টটা আর আর্থে ফিরে আসবে না। তাহলে সেই যে মিনিমাম ভেলোসিটি, সেই মিনিমাম ভেলোসিটিকে বলা হচ্ছে এসকেপ ভেলোসিটি, ঠিক আছে। দেখো ডেফিনেশনে সুন্দরভাবে লেখা আছে।
কোনো বস্তুকে কোনো গ্রহের পৃষ্ঠ থেকে ন্যূনতম যে বেগে নিক্ষেপ করা হলে বস্তুটি ওই গ্রহের মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যায় তাকেই বলা হয় মুক্তিবেগ। যেমন আর্থের সারফেস থেকে যে মিনিমাম ভেলোসিটি প্রয়োজন হবে সেটাকে বলা হবে আর্থের মুক্তিবেগ কিংবা আর্থের এসকেপ ভেলোসিটি। সিমিলারলি তুমি যদি মুনের সারফেসে বসে ক্যালকুলেট করো তাহলে সেটা হয়ে যাবে মুনের এসকেপ ভেলোসিটি, তাই না? ধরো তুমি মঙ্গল গ্রহে যে ক্যালকুলেট করছো তাহলে সেটা হয়ে যাবে মঙ্গল গ্রহের এসকেপ ভেলোসিটি। সিম্পল ব্যাপার। আচ্ছা, এখানে যে জিনিসটাকে মাথায় রাখবে সেটাকে দেখে নাও না। আর্থের ক্ষেত্রে এসকেপ ভেলোসিটির ভ্যালু কত হয় না, ভিই, এটাকে লিখছি এসকেপ ভেলোসিটি, ই ফর এসকেপ ভেলোসিটি অর মুক্তিবেগ। হ্যাঁ, এসকেপ ভেলোসিটি এটাকে বলা হচ্ছে মুক্তিবেগ, এর ভ্যালু হয়ে যায় 11.2 কিলোমিটার পার সেকেন্ড। মানে 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার বেগে থ্রো করতে হবে অবজেক্টটাকে, তাহলে কিন্তু ওই অবজেক্টটা এসকেপ হওয়া পসিবল। ঠিক আছে, এরপর দেখো না এসকেপ ভেলোসিটি ভিই ইজিক্যাল টু কি হবে এটা। সাপোজ এটা হচ্ছে একটা আর্থ, আর্থের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, আর এখানে রয়েছে একটা অবজেক্ট স্মল এম মাসের, আর আর্থের মাস হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে মাথায় রাখবে ক্যাপিটাল এম হচ্ছে মাস অফ দ্য আর্থ। এটা দেখা যাচ্ছে, আই হোপ দেখা যাচ্ছে না, কিন্তু লিখে দিচ্ছি মাস অফ দ্য আর্থ, সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল এম। আর স্মল এম যদি হয় মাস অফ দ্য অবজেক্ট, তার মানে যে অবজেক্টটাকে আর্থের সারফেস থেকে আমরা থ্রো করছি সেটাকে বলা হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট। যদি এই দুটো হয়ে থাকে তাহলে ভিই এর ফর্মুলা কি হয় না, √2gr। ভিই ইজ ইকাল টু √2gr। এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস নোটিস করো। কি স্যার ইন্টারেস্টিং জিনিস? না, আমি যদি একটা কোশ্চেন করি যে ধরো দুটো অবজেক্ট আছে, একটা 5 কেজি একটা 10 কেজি, দুটোকেই আর্থের সারফেস থেকে থ্রো করছো, তাহলে কোনটার ক্ষেত্রে এসকেপ ভেলোসিটির ভ্যালু বেশি হবে? তোমাদের মনে হবে 10 কেজি, তাই না? তাই তো হওয়া উচিত, আমাদের সিক্স সেন্স তো তাই বলছে। বাট না, কেন স্যার? না, এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে কোথাও কি স্মল এম আছে? স্মল এম মানে যে মাসটাকে আমরা থ্রো করছি তার মাস স্মল এম আছে? নেই। তাহলে সেখানে কিন্তু এসকেপ ভেলোসিটির ভ্যালু মাসের উপর ডিপেন্ড করে না। একটা 1 কুইন্টাল ভরের মাস নাও কিংবা একটা 1 গ্রাম ভরের মাস নাও, দুটোকেই এসকেপ করার জন্য মিনিমাম কত ভেলোসিটি প্রয়োজন হবে না, যেটা লেখা আছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড ফ্রম সারফেস অফ দ্য আর্থ, আর্থের সারফেস থেকে থ্রো করার জন্য। বোঝা গেল? এটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি কিংবা মুক্তিবেগ। ওকে, ঠিক আছে, আই হোপ তোমাদের ক্লিয়ার, তাই তো? নেক্সট, সুন্দর ডায়াগ্রাম দেওয়া আছে, তাই না? আচ্ছা দেখো, এরপর আছে কেপলারস ল। কেপলারস ল কি, এটা থেকে কি জানা যায় না, আমাদের যে সোলার সিস্টেম, সেই সোলার সিস্টেমটা কি রকম ভাবে অরবিট করছে, সেখানে টাইম পিরিয়ড মিনস আর্থের যে টাইম পিরিয়ড, মানে একবার গ্রীষ্মকাল আসছে আরেকবার গ্রীষ্মকাল হতে যেটা টাইম লাগে 365 দিন, সেটা কিরকম ভাবে ক্যালকুলেট করব সেটাও কিন্তু এখান থেকেই জানা যায়। ঠিক আছে, তো সেই জিনিসগুলোকে এক্সপ্লেন করা যায় উইথ দ্য হেল্প অফ কেপলারস ল অফ মোশন। তাহলে ফার্স্ট দেখি, ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে কেপলার ফার্স্ট লটাকে বলা হচ্ছে কক্ষের সূত্র। কক্ষ মানে বলছি না, তোমাদের কি মনে হয় যে সান আছে, সানকে রেসপেক্ট করে আর্থ এরকম ভাবে অরবিট করছে সার্কুলার পাথে? না, সার্কুলার পাথে কিন্তু অরবিট করে না, সেই অরবিটটা হয় ইলিপ্টিক্যাল পাথ। দেখো পাথটা দেওয়া আছে এরকম, এই পাথটাকে বলা হচ্ছে ইলিপ্টিক্যাল পাথ। এটাকেই বাংলায় বলা হয় উপবৃত্তাকার পথ। তাহলে এটা হচ্ছে সান আর এটা হচ্ছে আর্থ। তাহলে সানকে রেসপেক্ট করে আর্থ আর এনি প্ল্যানেট যে পাথে রোটেশন করে সেই পাথটা হচ্ছে ইলিপ্টিক্যাল পাথ। এটাই বলা হচ্ছে কেপলারস ফার্স্ট ল। এবং সান কোথায় থাকবে? সান থাকবে একটা ফোকাসে। ফোকাস কোনটা স্যার? না, এখান থেকে দুটো লাইন ড্র করছি। হ্যাঁ, ফোকাস সম্বন্ধে বেশি কিছু বলছি না, দেখো তাহলে এখানে একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে, আর যেখানে আর্থ আছে সেখানে একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে। তাহলে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টকে বলা হচ্ছে ফোকাস। একটা ইলিপসের দুটো ফোকাস থাকবে, এই দুটো ফোকাসে যে কোনো একটা ফোকাসে প্রেজেন্ট থাকবে স্টার।
স্টার অর্থাৎ আমাদের সোলার সিস্টেমের সান, অন্য সোলার সিস্টেমে আলাদা স্টার হতেই পারে, তাই না? এটাকে বলা হচ্ছে ফার্স্ট ল। কি বলেছে না, সব গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, এটাকে বলা হচ্ছে তোমার ফার্স্ট ল। দেন আসি, দেন বলা হচ্ছে সেকেন্ড ল, এটাকে বলা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এটা ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে কি জিনিস না। সাপোজ এটাকে আগে আমি এক্সপ্লেন করি, তারপরে দেখবে হ্যাঁ কি লেখা আছে। সাপোজ এটা হচ্ছে আর্থ, আর্থ সাপোজ এ পয়েন্ট আছে, হ্যাঁ এ পয়েন্ট আছে, 5 আওয়ার 5 ঘন্টা পরে আর্থটা পৌঁছে গেল বি পয়েন্টে। তাহলে স্যার কি এরিয়া ট্রাভেল করবে না, স্যার এ এরিয়া ট্রাভেল করবে। এই এরিয়া ট্রাভেল করছে, সাপোজ দিস এরিয়া ইজ A1, ওকে। পরের 5 আওয়ার ধরো এটা বি থেকে সিতে পৌঁছালো, কি বলা হলো নেক্সট 5 আওয়ারে বি থেকে সিতে পৌঁছাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে স্যার কোন এরিয়া ট্রাভেল করবে না, স্যার এখানে এই এরিয়া ট্রাভেল করবে। তো কালারগুলোকে ঠিকভাবে দেখবে, হ্যাঁ। সাপোজ দিস এরিয়া ইজ A2। আরেকটা জিনিস নোটিস করো, দুটোই কিন্তু সেম টাইম, এই এরিয়াও 5 আওয়ার আর এই এরিয়াও ট্রাভেল করছে অ্যাট 5 আওয়ারে, তাহলে টাইম তো সেম আছে। তাহলে কেপলার সেকেন্ড লতে কি বলা হচ্ছে, সেম টাইম ডিফারেন্সে সেম এরিয়া ট্রাভেল করবে। দ্যাট মিনস এখান থেকে বলাই যাবে যে A1 ইজ ইকাল টু হয়ে যাবে A2, ঠিক আছে। A1 ইজ ইকাল টু কি হবে না, A2 হবে। দেখো ওটাই লেখা আছে, গ্রহ এবং সূর্যের সংযোজী সরলরেখা। কোনটা স্যার সংযোজী সরলরেখা না, এই যে লাইনগুলো টেনেছি এটাকে বলা হয় সংযোজী সরলরেখা, এইগুলোকে, ঠিক আছে। সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, সেম টাইমে সেম এরিয়া ট্রাভেল করবে, যেটা বললাম সেটাই লেখা আছে, ঠিক আছে। ওকে, নেক্সট আছে থার্ড ওয়ান। থার্ড ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট। কিরকম স্যার বলছি না, আগে বলে নি তারপরে দেখবে যে কি লেখা আছে। এটাকে বলা হয় আবর্তনকালের সূত্র। কিরকম না, এটা হচ্ছে সান আর এটা হচ্ছে আমাদের আর্থ। কত সুন্দর দেখাচ্ছে আর্থ, গ্রিন প্ল্যানেট, একটা গ্রিন না ব্লু প্ল্যানেট, সরি। আচ্ছা, তাহলে সান থেকে আর্থের ডিস্টেন্সটাকে ধরো স্মল আর, ওকে। আর আর্থের টাইম পিরিয়ড তো আমরা সবাই জানি 365 ডেজ, 365 দিন, বাট সেটাকে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল টি। অন্য প্ল্যানেটের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। তাহলে কেপলারের থার্ড লতে কি বলা হচ্ছে না, কেপলারের থার্ড লতে বলা হচ্ছে টি স্কোয়ার এর সাথে আর এর কিউব, এটা হয়ে যাবে প্রপোর্শনাল। তার মানে কি না, এটা নোটিস করছে, এটা ডিনোট করছে যে আর এর ভ্যালুকে যদি ইনক্রিজ করা হয় তাহলে টাইম পিরিয়ডের ভ্যালুও ইনক্রিজ হবে। তার মানে আর্থ তোমার সান থেকে যত দূরে যাবে ডিস্টেন্স ইনক্রিজ হচ্ছে, আর ডিস্টেন্স ইনক্রিজ হলে টাইম পিরিয়ডও কিন্তু ইনক্রিজ হবে। যেমন এক্সাম্পল দিচ্ছি, ফার্স্ট হচ্ছে বুধ গ্রহ, এটা বুধ শুক্র পৃথিবী, রাইট। প্রথম হচ্ছে তোমার মার্কারি, তাহলে মার্কারির ক্ষেত্রে কি হবে, মার্কারি ভেনাস, এটা হচ্ছে আর্থ, রাইট। তো মার্কারির ক্ষেত্রে টাইম পিরিয়ডটা যদি দেখা যায় প্রায় 73 ডেজের কাছাকাছি হয় মার্কারি। ভেনাসের ক্ষেত্রে হয়ে যায় প্রায় 129 দিনের কাছাকাছি হয়। আর্থের ক্ষেত্রে 365 দিন, মঙ্গলের ক্ষেত্রে আরও বেশি হয়। তাহলে জিনিসটার দিকে নোটিস করো, যত তুমি ডিস্টেন্সটা ইনক্রিজ করছো টাইম পিরিয়ডটা কিন্তু ততই আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, একটা বাড়লে আরেকটাও বাড়ছে। তাহলে এটাকেই বলা হচ্ছে কেপলারস থার্ড ল। তাহলে দেখো যেগুলো আমরা মুখস্থ করেছি সেগুলো কিন্তু এখান থেকে ইজিলি ভাবে এক্সপ্লেন করা যায় যে এটা হচ্ছে কেপলারস থার্ড ল। জিওগ্রাফিতে আই হোপ তোমরা পড়েছো এগুলো, সোলার সিস্টেম, তাই না, ছোটবেলায় পড়েছো তোমরা। যাই হোক, বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আমাদের গ্র্যাভিটেশন। যদি কোশ্চেন আসে, একটা এখান থেকে কোশ্চেন আসে, আগের বছর মেবি আসেনি, তার আগের বছর এসেছিল একটা 2 নম্বরের কোশ্চেন, একটা 1 নম্বরের কোশ্চেন। 2 নম্বরের কোশ্চেনটা কোন টপিক থেকে এসেছিল না, সেটা হচ্ছে, এটা একদম ফার্স্টেই বললাম, সেটা হচ্ছে তোমার নিউটনস ল, ঠিক আছে। ওটাকে একটু ভালোভাবে দেখবে। তো ঠিক আছে, আজকে এখানে থাক, নেক্সট দিন তখন অন্য একটা টপিক নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে।